একদিকে রাজ্য অন্যদিকে দিল্লি, দু জায়গায় একাধিক ঘটনার ঘটনা আপনি বলতে পারেন। একদিকে দিল্লিতে এই মুহূর্তে বিদ্রোহী সাংসদরা তারা ভূপেন্দ্র যাদবের বাড়িতে এক এক করে পৌঁছে যাচ্ছেন এবং বৈঠক শুরু হয়ে গেছে। লেটেস্ট আপডেট কি আপনাদেরকে অবশ্যই জানাবো, কারণ একেবারে মোড় ঘুরিয়ে দেওয়া রাজনীতি, অঙ্ক কষছেন এখন প্রত্যেকে। তৃণমূল সাংসদরা তো বটেই, জাতীয় রাজনীতিতে বড় অঙ্ক কষার পালা চলছে। একদিকে যখন দিল্লিতে তৃণমূল সাংসদরা, তখন আরেক সাংসদ মানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা বলছি, তিনি কিন্তু সিআইডির মুখোমুখি। সইজাল কাণ্ড, সেই ঘটনায় তাকে আগের দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আজকেও ডেকে পাঠানো হয়েছে এবং তার সঙ্গে কুণাল ঘোষও রয়েছেন। মুখোমুখি জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা প্রবল হচ্ছে, সেই খবরের দিকে নজর রাখতে হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে শুধুমাত্র সইজাল কাণ্ডই নয়, আগামীকাল তাকে ইডি ডেকেছে, তারপরের দিন আবার তাকে সিআইডি ডেকেছে। মানে তিনি এই মুহূর্তে চাপে জর্জরিত, তা বলার অপেক্ষা রাখে না। তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা প্রত্যেকেই বোধহয় একই রকমের অবস্থা। যেমন দেখুন না, সব্যসাচী দত্ত 1,05,00,000 টাকা তোলা চাওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। তাকে যেখানেই দেখছে জনতা সেখানেই তাকে ডিম ছুঁড়ে মারছে। আজও তার ব্যতিক্রম হয়নি, আজকেও তিনি ডিম খেয়েছেন, তার গায়ে উড়ে এসেছে প্রচুর ডিম। এই খবরের দিকে আজ আমাদের নজর থাকবে। দিল্লি থেকে আমাদেরকে আপডেট দেবেন রাজীব আমাদের সঙ্গে রয়েছেন। অন্যদিকে সিআইডি কি করছে এই মুহূর্তে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ প্রসঙ্গে আমাদেরকে জানাবেন আমাদের প্রতিনিধি রয়েছেন প্রবীর, টেলিফোন লাইনে আমাদের সঙ্গে পিয়ালি থাকবেন। আর তার পাশাপাশি অবশ্যই রণয় আমাদেরকে জানাবেন সব্যসাচী দত্তের আজকে হাল কি হলো। আমি প্রথমে দিল্লির দিকে নজর রাখি। রাজীব, তুমি একের পর এক আপডেট আমাদেরকে দিচ্ছ। 4টে থেকে 4:30-এর মধ্যে বেশিরভাগ সাংসদরা পৌঁছে গিয়েছেন। মুর্শিদাবাদে 2 সাংসদকে নিয়ে এখনো পর্যন্ত একটা টালমাটাল দোটানা রয়েছে। লেটেস্ট আপডেট কি বলো? দেখো, 20 জন সাংসদের মধ্যে 18 জন পৌঁছে গিয়েছেন ভূপেন্দ্র যাদবের বাড়িতে, আর আমি এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দাঁড়িয়ে রয়েছি। ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শুরু হয়ে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের যে বিক্ষুব্ধ গোষ্ঠী, যে বিদ্রোহী গোষ্ঠী, তাতে যে 20 জন সই করেছেন, তাতে 2 জন সাংসদ অনুপস্থিত রয়েছেন। আবু তাহের এবং খলিলুর রহমান, তারা এই মুহূর্তে কলকাতায় রয়েছেন। একজন মুর্শিদাবাদের সাংসদ আর একজন জঙ্গিপুরের সাংসদ। এই 18 জন সাংসদকে নিয়ে ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই মুহূর্তে বৈঠক চলছে। আগামীকাল তারা লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে যেতে পারেন, কিন্তু এর মধ্যেই আরও একটি খবর এসে গিয়েছে যে আজকেই কিন্তু স্পিকার ওম বিড়লার বাড়িতে তারা যেতে পারেন, যদিও সেই সম্ভাবনা অনেকটাই ক্ষীণ। তার কারণ 20 জন সাংসদ কিন্তু এই মুহূর্তে দিল্লিতে নেই। অর্থাৎ যে বিক্ষুব্ধ গোষ্ঠী, বিদ্রোহী গোষ্ঠী, তাতে 18 জন সাংসদ এই মুহূর্তে ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক করছেন। আর সেই বৈঠকের নির্যাস কি বেরোয় সেদিকে আমাদের মানে নজর তাহলে থাকবে। তো এটা বড় আপডেট রাজীব, যদি আগামীকালের বদলে আজকেই স্পিকারের কাছে যান, সেটা কেন, মানে কেন এবং কোন পরিস্থিতিতে আজকে তারা স্পিকারের কাছে যেতে পারে, সেটা তো বড় আপডেট। আমি এই বিষয়ে তোমার কাছ থেকে জানবো অবশ্যই, তবে তার আগে সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি এই বিষয়ে নিয়ে কি বলছেন এবং অরূপ চক্রবর্তী তৃণমূল সাংসদ, তার বক্তব্যই বা কি শোনাই। অধিকাংশ সাংসদ, অধিকাংশ বিধায়ক, তাদের সকলেরই একটা উদ্যোগ যে দল চলুক, মমতা ব্যানার্জি প্রধান উপদেষ্টা হোক, দল নেত্রীর মতন একটা ভূমিকা নিয়ে থাকুক। আমারও কোথাও এদের আবেদনটা আমাকে স্পর্শ করেছে, তার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে এদের সঙ্গে থাকা যেতে পারে। এটা কাকলি খুব উদ্যোগ নিয়েছে প্রথম দিকে, কিন্তু চতুর্দিক থেকে আমার কাঁধে যেভাবে প্রেশার আর অনুরোধ আসছে, আমি খুব বেসামাল অবস্থায় যাচ্ছি। স্পিকারের কাছে যাচ্ছে কিন্তু আমি এখনো সই করিনি। আচ্ছা, আমি শুভেন্দুকে বলেছিলাম তুমি এসে উপস্থিত হলে তবেই সই করবো। তৃণমূলে মিটিং ডাকছে না কেন? আচ্ছা, আমরা ডাকছি কেন? 20 জন মিলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব মানতে পারছেন না? ওটা অভিষেককে জিজ্ঞেস করুন। আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে নেই? অভিষেককে জিজ্ঞেস করুন। আচ্ছা, বলছি মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যাটা বাড়ছে। আরে মমতা বন্দ্যোপাধ্যায় তো নেতৃত্ব আমাদের। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো দলটা তৈরি করেছে, ভূপেন্দ্র যাদব এখন বয়স করছে, পাচ্ছে না। চলো। অরূপদা, ভূপেন্দ্র যাদব থাকবেন? হ্যাঁ? আরে ভূপেন্দ্র যাদব তো আমার দলের লোক না। ভূপেন্দ্র যাদব তো থাকতে পারে।
আজকে দিল্লিতে তৃণমূলের বিদ্রোহী সাংসদরা যে নৈশভোজ করবেন তা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নৈশভোজ মানেই শুধু নৈশভোজ নয়, কিন্তু এর মাধ্যমে একটা ব্লু প্রিন্ট করা হবে। মানে ইলিশের কাঁটা বাঁচতে বাঁচতে বলতেই পারেন যে তৃণমূল সাংসদরা তাদের পরবর্তী যে রণকৌশল তা ঠিক করে নেবেন। তৃণমূল সাংসদের নৈশভোজে কি রয়েছে? সালাদ, ভাত কিংবা রুটি, মুগের ডাল, আলু ভাজা, পটলের দোরমা, ইলিশ ভাপা, খাসির মাংস, চাটনি, পাঁপড়, দই, রসগোল্লা এসব তো থাকছেই। কিন্তু আমি রাজীব, তোমার কাছে একটু জানার চেষ্টা করবো, তুমি যেটা উল্লেখ করছিলে, মানে যেটা ছুঁয়ে যাচ্ছিলে, তাতে তো মনে হচ্ছে কাহানি মে টুইস্ট। একেবারেই টুইস্ট হতে পারে, একটা সম্ভাবনা রয়েছে। তার কারণ 18 জন সাংসদ এই মুহূর্তে এসে রয়েছেন, 20 জন সাংসদ নেই। আর টুইস্ট এখানেই যে 2/3 অর্থাৎ যে সংখ্যাগরিষ্ঠ সাংসদ একটি রাজনৈতিক দলের, তৃণমূল কংগ্রেসে 28 জন সাংসদ এই মুহূর্তে রয়েছেন, নম্বর দরকার 19। কিন্তু এখন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি 18 জন সাংসদ উপস্থিত রয়েছেন। যে 20 জন সাংসদের দাবি করা হচ্ছিল, সেই দুজন সাংসদ, আবারও বলছি, আবু তাহের এবং খলিলুর রহমান কলকাতাতে রয়েছেন। ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই বৈঠকে তারা যোগ দেননি। সেক্ষেত্রে আজকেই স্পিকারের বাড়িতে গিয়ে দাবি জানানো বা চিঠি দেওয়ার সম্ভাবনা কিছুটা হলেও ক্ষীণ। একটা সূত্র মারফত খবর আসছে যে আজকে তারা যেতে পারেন, কিন্তু আগামীকাল সোমবার সপ্তাহের প্রথম দিন সকালবেলায় তারা স্পিকারের কাছে যেতে পারেন। সেটা স্পিকারের বাড়ি হতে পারে, সংসদ চত্বরে স্পিকারের দফতর হতে পারে, সেখানে গিয়ে তারা আবেদন জানাতে পারেন। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে বাইট তোমরা দেখালে এক্ষুনি, সেই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাইটে তার বক্তব্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন রয়েছে। ঋতব্রত মডেল সংসদেও, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, মমতা বন্দ্যোপাধ্যায়কেই সভানেত্রী করে আমরা সংসদীয় দল গঠন করতে চাই। অর্থাৎ যে মডেল, অর্থাৎ দল, যে দলত্যাগ বিরোধী আইন, দল ভাঙার যে নিয়ম, সেই নিয়ম মেনেই কিন্তু কাজ হচ্ছে। তৃণমূল কংগ্রেস হঠাৎ করে জন্মে যাওয়া কোনো দল নয়। তৃণমূল কংগ্রেস গঠন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায়, সংসদীয় দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সংসদীয় যে দলের যে বিক্ষুব্ধ গোষ্ঠী, যে বিদ্রোহী গোষ্ঠী, এখানে যে মডেল আমরা দেখেছি ঋতব্রত মডেল, তার ঠিক সেম টু সেম কিন্তু এবার সংসদীয় দলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। আর এই জায়গা থেকে প্লাস মাইনাসের একটা হিসাব চলে আসছে, যেমন খলিলুর রহমান এবং সেই সঙ্গে আবু তাহের, তারা যদি মাইনাসও হয়ে যান। কাকলি ঘোষ দস্তিদার বলছেন যে 20 নয়, হিসাবটা 22। কাকলি ঘোষ দস্তিদার আজকে দিল্লি যাওয়ার আগে ঠিক কি বলেছেন শোনাই। আমাদের কথাবার্তা তো যাদের সঙ্গে হয়েছিল, যারা যারা এই পশ্চিমবাংলার বর্তমান পরিস্থিতি গত 4-5 বছর বিশেষ করে যে জায়গায় গিয়েছিল তার বিরুদ্ধে যারা মত দিচ্ছিলেন, তাদের সঙ্গেই কথাবার্তা হয়েছিল। এবং তার মধ্যে আরও আছে, ধরে নিন আরও 2-1 আসবেন। আমি যেটা 20 বলেছিলাম সেটা আসলে 22। সুতরাং আমাদের অপেক্ষা করতে হবে। জিন্স টপ আর মুখে মাস্ক পরে দুদিন আগে আমরা তাকে ফিরতে দেখেছি। আজ কি বললেন সেই সায়নী শোনাই। अभी कुछ नहीं कहना है, जब बोलने का वक्त आएगा तब कहेंगे। आप लोगों को पता चलेगा। हमेशा साथ रहने की बात कर रही थी मैम। आप हमेशा साथ रहने की बात कर रही थी। देखिए, आप मैं आपको जवाब नहीं दूंगी, मैं जवाब सिर्फ अपने क्षेत्र के लोगों को। आवाज आगे भी पहुंची। चड्डी बन जाओ, ऐसी बात आप क्यों कर रही थी? ऐसी बातें क्यों कर रही थी? এই যে যাওয়া আসা চলছে, তার মধ্যেই কীর্তি আজাদ তৃণমূল সাংসদ, তার বক্তব্য শোনাবো। देखिए, मुझे जहां तक ध्यान है, पिछले लोकसभा में सुदीप बंदोपाध्याय को कुछ महीने जेल में बिताना पड़ा था। उनके पीछे भी कुछ था। संभवतः वो केस फिर से खोल दिया गया है, डराया गया होगा, और पति के डर में पत्नी भी साथ आ गई। একসময় তৃণমূলের সঙ্গে তিনি ঘর করেছেন তাপস রায়, তিনি এখন রাজ্যের মন্ত্রী, তার বক্তব্য কি শোনাবো। পশ্চিমবাংলার কি করে উন্নতি হবে, পশ্চিমবাংলায় কি করে শিল্প হবে, আমি এই সমস্ত বিনিয়োগকারী আর শিল্পপতি খুঁজে বেড়াচ্ছি। এখন এই সুদীপের মতন এই ছোটোখাটো বিষয়ে আমার প্রতিক্রিয়া দেওয়ার মতন এখন আমার সময় নেই। সুদীপকে নিয়ে এখন ভাবনা চিন্তা করার মতন আমার প্রয়োজনও নেই।
বৈঠকে কি স্থির হয়, নৈশভোজে কি হয়, আজই স্পিকারের কাছে যাওয়া নাকি আগামীকাল, সে তো সময়ের অপেক্ষা। একেবারে আপডেট দেবো, জি24 ঘন্টার দিকে নজর রাখুন। এবার বলতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা। 12:15টার সময় তিনি চলে যান, হাজিরা দেওয়ার কথা ছিল 12টায়, বিফোর টাইম তিনি চলে যান, ঠিক আগের বারের মতোই। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ চলছে, এখনো পর্যন্ত টানা জিজ্ঞাসাবাদ চলছে। কুণাল ঘোষ বেলেঘাটার বিধায়ক, তিনিও পৌঁছে গিয়েছেন, তার 3টের সময় হাজিরা দেওয়ার কথা ছিল। জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এখনো পর্যন্ত। ঠিক কি আপডেট এইটা জানার আগে একটু বলে দিই, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ঢোকেন তখন তার মুখটা একেবারে শুকিয়ে গিয়েছিল, শুকনো। আর অন্যদিকে কুণাল ঘোষ, তিনি যখন ভবনে পৌঁছন তার আগে তিনি গড়ের মাঠে দাঁড়ান, সেখানে আইসক্রিম কেনেন, আইসক্রিম খান। তার সঙ্গে যারা ছিলেন তাদেরকেও আমরা আইসক্রিম হাতে দেখেছি। মানে একেবারে ফুরফুরে মেজাজে কুণাল ঘোষকে দেখা গিয়েছে। বৈপরীত্য একেবারে স্পষ্ট, একদিকে চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ফুরফুরে মেজাজে কুণাল ঘোষ। কি চলছে এখন আমরা একটু জানার চেষ্টা করি, কথা বলি। আমাদের সঙ্গে পিয়ালি রয়েছেন, আমাদের প্রতিনিধি। পিয়ালি, আপডেট কি? ম্যারাথন জিজ্ঞাসাবাদ পর্ব চলছে তো অভিষেককে? একেবারেই ম্যারাথন। দেখো, 5 ঘন্টা কিন্তু কেটে গেছে, এখনো পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জিজ্ঞাসাবাদ পর্ব শেষ হয়নি। অর্থাৎ গতদিন আমরা দেখেছিলাম 5.5 ঘন্টা, আজকে 5 ঘন্টা প্রায় পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদিকে আরো একটা ঘরে কুণাল ঘোষ, তাকে সিটের সদস্যরা তারাও জিজ্ঞাসাবাদ করছেন এবং টানা জিজ্ঞাসাবাদ কিন্তু চলছে। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু এই যে সই জালিয়াতি এবং রেজুলেশন না হওয়া, সেখান থেকে বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা, সেটা নিয়ে যে একটা গোটা রহস্য তৈরি হয়েছে এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারা অভিযোগ করেছেন যে কোনো রকম রেজুলেশন না নিয়ে একটা প্রস্তাব পাঠিয়ে দেওয়া হয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সই করে সেই চিঠি পাঠিয়েছিলেন স্পিকারের কাছে। ফলে এই গোটা বিষয়টাতে যেহেতু তিনি সাইন করেছিলেন, তার লেটার হেডে এই চিঠিটাকে পাঠানো হয়েছিল। ফলে গোটা বিষয়টা যেহেতু সই জাল বিতর্কে অভিযোগ উঠেছে এবং সেই দায় তিনি এড়িয়ে যেতে পারেন না এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তার কি ভূমিকা ছিল, তিনি এই জিজ্ঞাসাবাদ পুরোটাই খুবই কনফিডেন্সিয়াল। তাও তোমার কাছে কি কোনো খবর রয়েছে তিনি তদন্ত সহযোগিতা করছেন, নাকি আগের বারের মতো বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে তিনি বলছেন জানি না? না, দেখো, এখন যেহেতু তদন্তকারী অফিসাররা তারা জিজ্ঞাসাবাদ করছেন, ফলে খুব স্বাভাবিকভাবে এটা আমাদের পক্ষেও জানা সম্ভব হয়নি যে তিনি সহযোগিতা করছেন কিনা বা এখন কি পরিস্থিতি রয়েছে। সেটা জিজ্ঞাসাবাদ পর্ব মিটলে হয়তো বিষয়টা আরো স্পষ্ট হবে। ধন্যবাদ পিয়ালি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। তবে কুণাল ঘোষের কথা যেমনটা বলছিলাম, কুণাল ঘোষ তিনি একেবারে ফুরফুরে মেজাজে এবং তিনি এর আগেও বহুবার বলেছেন যখন যখন তাকে প্রয়োজন হবে তিনি সেই মতো করে সহযোগিতা করবেন। এর আগেও তার বাড়িতে যখন সিআইডি আধিকারিকরা গিয়েছিলেন তিনি সহযোগিতা করেছেন, আজকেও তিনি এসেছেন এবং তার বডি ল্যাঙ্গুয়েজ দেখে পরিষ্কার যে তিনি যা জানেন তা বলবেন। আমি এই বিষয় নিয়ে একটু জানি, কথা বলি। আমাদের সঙ্গে প্রবীর রয়েছেন। প্রবীর, আজকে তো কুণাল ঘোষকে দেখলাম একেবারে ফুরফুরে মেজাজে, তাও তো 1 থেকে 1.5 ঘন্টা হয়ে গেল। কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, দুজনকে কি মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? আপডেট দাও। দেখো, একটা সম্ভাবনা রয়েছে, পুরোটাই সম্ভাবনার স্তরে রয়েছে। তার কারণ হচ্ছে কুণাল ঘোষ তিনি হচ্ছেন বিধায়ক হিসাবে যেদিন রেজুলেশনে সই করা হয়েছিল কুণাল ঘোষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন এবং সর্বভারত সাধারণ সম্পাদক হিসাবে বিধায়কদের সই সম্বলিত যে রেজুলেশন সেটা তিনি তার লেটার হেডে পাঠিয়েছিলেন স্পিকারের কাছে, যেখানে জালিয়াতির অভিযোগ উঠেছে। কে করেছে? তৃণমূল কংগ্রেসের তৎকালীন 2 বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। তারা অভিযোগ করেছেন স্পিকারের কাছে যে যারা উপস্থিত ছিলেন না তাদের নামও সই করে দেওয়া হয়েছে। তার ফলে তদন্তে নেমেছে সিআইডি। সুতরাং সাধারণ সম্পাদক যিনি রেজুলেশন পাঠিয়েছিলেন স্পিকারের কাছে আর বিধায়ক হিসেবে যিনি সই করেছিলেন তিনি দুজনে এই মুহূর্তে সিআইডি তদন্তের মুখোমুখি ভবনে। তাই মনে করা হচ্ছে যে দুজনকে মুখোমুখি বসে জিজ্ঞাসাবাদের একটা সম্ভাবনা রয়েছে, করবেন বলেই হয়তো দুজনকে আজকে একই দিনে কিছু সময়ের কিছু ঘন্টার ব্যবধানে ভবনীপুরে ডেকে পাঠিয়েছেন তদন্তকারী আধিকারিকরা। শুক্লা। একদমই প্রবীর, আজকে যখন কুণাল ঘোষ একেবারে গড়ের মাঠের সামনে দাঁড়িয়ে ফুরফুরে মেজাজে আইসক্রিম খাচ্ছিলেন তখন তিনি জি24 ঘন্টার সঙ্গে কথা বলেছিলেন। প্রবীরই ছিল, ঠিক কি কথা হয়েছে শোনাই। দেখুন, আমি সবসময় তদন্ত সহযোগিতা করি। এবার সেই সহযোগিতা ওনারা ডেকেছেন, কোনো প্রশ্ন আছে যাচ্ছি, এই নিয়ে কোনো মন্তব্য করা আমার কোনো জায়গা নেই। আমি তো কোনো অন্যায় করিনি বা এই বিষয়টা ঠিক অপরাধের বিষয় নয়, এগুলোর এর সঙ্গে কোনো ইয়ে নেই। এখন কারা কী করছেন সে তাদের ব্যাপার। আমি জানি আমার সইগুলো আমার, বাকিটা আমার কোনো ধারণা নেই। তদন্তকারীরা কী জিজ্ঞাসা করছেন, অভিষেক কী উত্তর দিচ্ছেন সেটা আমি বলতে পারছি না। তাহলে আমি নিয়ে কী মন্তব্য করবো? আমার কাছে যা জিজ্ঞাসা করবেন আমি তার উত্তর দেবো।
আর এই বিষয় নিয়ে বিজেপি বিধায়ক সজল ঘোষ তার কি বক্তব্য, তিনি কি বলছেন শোনাবো। আমরা চাই এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে বা যিনি ঘটিয়েছেন তাদের যেন প্রপার শাস্তি হয়। কুণাল ঘোষ সবসময় মুখোমুখি বসতে ভালোবাসে। এর আগেও রাজীব কুমারের মুখোমুখি বসেছিল, তার আগেও দিদির মুখোমুখি বসতে চেয়েছিল, দিদিরটা সম্ভব হয়নি, ভাইপোরটা সম্ভব হয়েছে। দেখি কোন সত্যি কথাগুলো বলে আসে, দেখি ওরা কোন সত্যি কথাগুলো বলে আসে। আর আমরাও চাই এই কেসে যেন প্রকৃত শাস্তি হয়, একদম যেন শাস্তি হয়, কারণ এটা দেশদ্রোহিতার সমান। এটা দেশদ্রোহিতার সমান, দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে এটা কারচুপি, এর কোনো ক্ষমা নেই। এবার বলতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত, তাকে নিয়ে আজকে পুলিশের তল্লাশি। বিধাননগর পুরসভার 31 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে সব্যসাচী দত্তকে নিয়ে যখন তল্লাশি চলছিল বিধাননগর উত্তর থানার, তখনই বেশ কয়েকজন আগে থেকে হাতে বিম নিয়ে অপেক্ষা করছিলেন সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ছুঁড়ে মারবেন বলে। তোলাবাজির অভিযোগে দিন কয়েক আগেই তাকে গ্রেফতার করা হয়। ওয়ার্ড অফিসের সামনে সব্যসাচীর ওপর কিভাবে ডিম বৃষ্টি হয়েছে সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন সেই ছবি, এভাবেই ডিম উড়ে আসে, তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় এভাবে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল আমরা কথা বলে জানবো। আমাদের সঙ্গে রনয় রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। রনয়, অভিযোগ ছিল গ্রেফতার হয়েছেন, তারপরও মানুষের মধ্যে যে রোষ তার কোনো কম নেই কিন্তু। একদমই শুক্লা, গত 8ই জুন গ্রেপ্তার করা হয় সব্যসাচী দত্তকে। বর্তমানে তিনি বিধাননগর পুর নিগমের 31 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং একই সঙ্গে প্রাক্তন বিধায়ক বা প্রাক্তন মেয়র। আজকে যখন তাকে একেবারে বিধাননগর উত্তর থানা থেকে বের করে যখন 31 নম্বর ওয়ার্ডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করেন তদন্তকারী কর্তারা, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এরপর পাশে একটি ক্লাব রয়েছে, সেই ক্লাবেও নিয়ে যাওয়া হয়। সেই ক্লাবের তালা বন্ধ ছিল, তালা পরে ভেঙে সেখানে ভেতরে ঢোকেন তদন্তকারী কর্তারা। শুধু তাই নয়, এরপর সেখান থেকে নিয়ে যাওয়া হয় সল্টলেকে তার বাড়িতে। অর্থাৎ যেমনটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি, তদন্তে সহযোগিতা করছেন না সব্যসাচী দত্ত। আর এই মুহূর্তে আমরা রয়েছি সব্যসাচী দত্তের নিউ টাউনের ফ্ল্যাটে, অর্থাৎ মাঝেরহাটি যে এলাকা, অর্থাৎ সেখানে কিন্তু তার ফ্ল্যাটে এই মুহূর্তে তদন্তকারী কর্তারা এসেছেন। এই যে তুমি কমপ্লেক্সটা দেখতে পাচ্ছ বহুতল, এই বহুতলে 9 তলায় এবং 12 তলায় দুটি ফ্ল্যাট রয়েছে। 9 তলায় তিনি তার পরিবারকে নিয়ে থাকেন এবং 12 তলায় তার কার্যালয় বা তার অফিস বলা যায়, সেখানে তার পিএরা থাকেন। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এখানে আজকে যখন সব্যসাচী দত্তকে নিয়ে আসা হয় তখন ঘড়ির কাঁটায় 3:52, এই মুহূর্তে 5টায় বেরিয়ে গিয়েছে, 5টা বেজে গিয়েছে, অর্থাৎ ঘন্টা খানেকেরও সময় পেরিয়ে গিয়েছে। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ঘরের মধ্যে প্রচুর নথিপত্র রয়েছে এবং এই নথিপত্র কিন্তু উদ্ধারের কাজ চলছে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পাচ্ছি। একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, প্রাণনাশের হুমকি এবং তোলাবাজির অভিযোগ রয়েছে এই সব্যসাচী দত্তের বিরুদ্ধে। তবে তিনি একেবারে তদন্তে অসহযোগিতা কি বেরিয়ে আসে সেদিকে অবশ্যই রনয় আমাদের নজর থাকবে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। আর এবার যেদিকে নজর রাখতে হচ্ছে, যেখানে তৃণমূল কংগ্রেসের নেতারা, সেখানেই যাদের মধ্যে ভয় রয়েছে তারা কেউ না কেউ কোথাও না কোথাও দুর্নীতিতে যুক্ত। কেউ কেউ চেষ্টা করছেন অবশ্যই যদি পালিয়ে বাঁচা যায়, অনেকে চেষ্টাও করেছেন, ধরাও পড়ে গিয়েছেন। একজন আবার অভিনব চেষ্টা করলেন। কি করলেন তিনি? গোফ কামালেন। গোফ কামিয়েও কিন্তু শেষ রক্ষা হলো না তৃণমূল নেতার। আরামবাগে গ্রিন সিটি দুর্নীতিতে গ্রেফতার করা হলো স্বপন নন্দীকে। কেরল থেকে আরামবাগের প্রাক্তন পুরপ্রধান গ্রেফতার গোফ কামিয়েও। কেরলে গা ঢাকা দিয়েছিলেন এই স্বপন নন্দী। ভোল বদল করেও পুলিশের হাত থেকে এড়াতে তিনি পারলেন না, পুলিশ তাকে ধরে ফেলল। তৃণমূলের প্রাক্তন রাজ্য সম্পাদক স্বপন নন্দী গ্রেফতার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।